গাছের কুমড়োর ডোগা, কি সুন্দর! এই দেখুন, এত সুন্দর হয়েছে, কাটলেই যাতে ভেতর থেকে সুন্দর মাখনের মতো বেরিয়ে আসে কুসুমটা। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও ভালো আছি। আর একটা যুদ্ধ, বড়সড় যুদ্ধ, আর এখানে অনেকগুলো কুকুর। বড়সড় যুদ্ধ মানে জল ছাদ আজকে করবে মিস্ত্রিরা, বলেছে তো তাই। এখন যতক্ষণ ওরা আসে ততক্ষণ বলা খুব মুশকিল। যাই হোক, সেই আশা নিয়েই শুরু করছি, একটা বড়সড় কাজ হবে সেই আশা নিয়েই শুরু করছি আজকের ব্লগটা। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, হয়তো তোমাদেরও কোনো কাজে লাগতে পারে এই ব্লগটা, ফুল ইনফরমেশান যেগুলো আমি দেব। আবারও সুপ্রভাত জানিয়ে আপাতত রাখছি, পরে কথা বলছি। আবার বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তেল ছাড়া বেগুন ভাজা কেমন করে করতে হয় চলো দেখাই তোমাদের। হালকা একটুখানি তেল দিয়ে এপিট ওপিট করে বেগুনটাকে ভাজবো, আর একটু একটু করে জলের ছেটা দেবো, তাহলেই বেগুন খুব সুন্দর করে অল্প তেলে ভাজা যায়। সাদা তেলে ভাজলেও কোনো ব্যাপার না, কিন্তু একটু তেল কম খাওয়ার চেষ্টা, আর কিচ্ছু না। কোনো প্রবলেম নেই, যার খাওয়ার ইচ্ছে হবে তেল সে খেতেই পারো। আমি এটা জাস্ট একটা করা যায় সেটা শেয়ার করি। তবে হ্যাঁ, ইন্ডাকশানে আমি করি, সেটা ইন্ডাকশান বলছি, ননস্টিকিতে করি। আর এখানে আমার রুটি হয়ে গেছে। আজ কিন্তু এরকম কমানো থাকবে। আমার বরের এইরকম পোচ অমলেট খেতে ভালো লাগে, তাই জন্য তার জন্য এই দেখো ইন্ডাকশানে এই পাত্রটাই আমি কিন্তু করতে পারি। আমি এর আগে ব্লগে বলেছি ইন্ডাকশানে কী কী জিনিস ব্যবহার করা যায়, বা ইন্ডাকশান আর ইনফ্রারেডের মধ্যে ডিফারেন্স কোথায়, সুবিধে অসুবিধে দুটোই জানিয়েছি। এইভাবে পোচটা হবে, একটু বেশি তেল দিয়ে সুন্দর করে এরকম হবে। আদারওয়াইজ জল পোচও খুব ভালোবাসে, কিন্তু ডিমটা এরকম অল্প একটুখানি ভাজা হবে, বেশি নয়। এরকম কাটলেই যাতে ভেতর থেকে সুন্দর মাখনের মতো বেরিয়ে আসে কুসুমটা। ভীষণ পছন্দ করে এই ধরনের, তা বাড়িতে থাকলে একমাত্র সেটা দেওয়া সম্ভব। জলখাবার দিয়ে দেবো না, খেয়ে নি, এরপরে আর পারবে না। কই দেখো কাণ্ড সারা বাড়ি খুঁজে বেড়াবো এখন। এই দেখো আমার গাছের কুমড়োর ডোগা, কি সুন্দর! এই দেখো এত সুন্দর হয়েছে, কিন্তু খেয়ে ফেলতে হবে। এই দেখো ছিটছিট হয়ে যাচ্ছে, মানে এই গাছ আর রাখা যাবে না, ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন, সরি। এখানে আমি সবজিপাতি কেটেই নিয়েছি, ওই দেখো ওখানে ওগুলো কেটে নিয়েছি, ওগুলো ভাজতে ভাজতে মানে রান্না করতে করতে এটা আমার কাটা হয়ে যাবে। আজকে আমি সকালে তো একাই হাঁটতে গিয়েছিলাম, দেখলেই ওর বাবা তো টেনশানেই, সকালবেলা এমন পাগল পাগল করছিল যে আর যায়নি হাঁটতে। আমি বললাম তুমি বাড়িতেই থাকো তাহলে। ও থাকলো, কিন্তু আমি হাঁটতে গিয়েছিলাম এবং একটু বাজার করেও ফিরেছিলাম। আর বাজার থেকে টুকটাক জিনিসের সাথে সাথে আজকে যেহেতু ছাদে কাজ হবে সেই জন্য একটা পুজো দেওয়ারও ব্যাপার থাকে, সে অল্প স্বল্প জিনিস নিয়ে আসলাম। সেটা তার মধ্যে পান ছিল অবশ্যই, সব এনে গুছিয়ে টুছিয়ে দিয়ে ওরাই পুজোটা করে, যারা মিস্ত্রিরা থাকে তারাই করে। হ্যাঁ, সেগুলো সব জোগাড় করে দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আর বললাম গাছ থেকেই কেটে নিয়েছি ডোগাটা, কারণ এই গাছটা আমাকে কেটে ফেলতে হবে, এটার সময় শেষ, মানে এটার জীবনচক্র কমপ্লিট। তাই জন্য সব কেটে নিলাম, আর পরিষ্কারও করতে হবে, নতুন গরমের গাছ বসাতেও হবে, সবই আছে একসাথে, সেগুলো সব পরপর হবে। তবে বাড়ির কাজটা না হওয়া পর্যন্ত কিছুই হচ্ছে না। ওইদিকে মিস্ত্রি দাদারা আজকে এতটাই দেরি করে ফেললো আসতে, যে কাজ যে আজকে কী হবে আর কখন যে শেষ হবে কিছুই বুঝে উঠতে পারছে না ওর বাবা। আর আমি কিন্তু কাজ করতে করতে খালি সেটাই চিন্তা করছি। এখানে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োটা আজকে নিজে নিয়ে এসেছি, কারণ মিষ্টি কুমড়ো আমি একটু টাটকা টাটকাই কিনি, খুব একটা বেশি একবারে কিনি না। সে মিষ্টি কুমড়ো, শিম আর মিষ্টি আলু, তিনটে জিনিস একসাথে দিয়ে পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে। আর ভুলবশত কিছু সবজি আবার গোল গোল ছোটো করে কেটে ফেলেছিলাম, কথা বলতে বলতে কাটছিলাম তো ভুল হয়ে গেছে, সেগুলো একটু পরে দেব। এইভাবে নিজের হাতে লাগানো গাছের থেকে যখন নিজেরাই ফুল সবজি এগুলো পাই না, তখন সেটা কাটতে হাত দিয়ে নাড়তে খুব আনন্দ লাগে। খেতে কিন্তু আমার অতটা ভালো লাগে না, জানো তো। এই যে সবজিটা আমি রান্না করেছি
এখন ভয়েস ওভার দেওয়ার সময় তোমাদের বলি, সবজিটা কিন্তু আমি হাতে ধরে খেতে পারিনি, কারণ এই গাছটা আমার হাতে লাগানো। গাছটাকে বীজ পেতেছিলাম, মানে বীজটা ফেলেছিলাম মাটিতে, তার থেকে গাছ হয়েছে, তাকে লালন পালন করেছি, যাওয়ার দরকার ছিল সার, তারপরে ওষুধ, সব কিছু স্প্রে করতে হয় যখন পোকা টোকা লাগলে, সেগুলো করেছি, মাচা করেছি। এগুলো করে টোরে না একটা শিশুর মতন করে বাড়িয়ে তোলা হয় বা বড় করা হয়। তারপরে আবার সেটাকে যখন কেটে ফেলা হয় তখন আর সেটা না নিজে হাতে খেতে ভালো লাগে না। ছোটো ছোট্ট করে কেটে ফেলেছিলাম, মানে মেন আলু যেটা আমরা খাই সেই আলু, আর এক টুকরো মিষ্টি আলুকে আমি ছোট করে ফেলেছিলাম। ভাগ্যিস আমার তখন খেয়াল হয়েছে, বাকিগুলো যে আর ছোটো করিনি, এই যথেষ্ট। এই তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয় এবং আজকেও ঠিক তাই হয়েছিল। এখন দিয়ে দিলাম কুমড়ো ডোগা আর পাতাগুলো সব নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। সবজিটা খানিকটা মজে যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো একটু বেশি করে আদা বাটা, আর নামানোর আগে দেবো একটু মিষ্টি, আর মিষ্টি বলতে চিনি। অনেকে গুঁড়ো পছন্দ করো, গুঁড়ো দিতে পারো, তবে আমি তো চিনিই দিই, তবে খুব কম সবজি বা নিরামিষ সবজিতেই একমাত্র আমি মিষ্টি দিই। জীবনের যাত্রা যেমন একদিন সবার শেষ হয়, তেমনি কিন্তু গাছেরও তাই হয়, তাই না? এই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে করতে হঠাৎ করেই কেন জানি ওই কথাটা মনে পড়ে গেল যে থেকে যাবে সব, চলে যাব আমি। এই কথাটা চরম সত্য। তা শেষ পাতে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, কারণ বেশি আগে দিলে পরে মেয়ে ঝাল হয়ে গেলে আর খেতে পারবে না। এই যে দেখো, এখন দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। আজকে এই রান্নাটা করতে করতেই ভাবছিলাম মেয়ের খাবারটাকে খাইয়ে নিই আমি। কে খাবে এটা? আমি। কেন? আমি দেবো না। মামা তোমাকে দেখা যাচ্ছে না, আর দেখা যাবে তো না। আমি করে দিচ্ছি তোমাকে। এই দেখো পাটুনি, আমার পাকুনিকে দেখো। আর সবাই, এখানে রাখ, না 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 রাখতে হবে না। এই যে এখন ওর জন্য সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই দেখো আমার পুকুনি পুকুনি পুকুনি। চলো এদের চাটা দিয়ে আসি। বাবারে সব দরজা বন্ধ। চারিদিকে দৌড়াতে দৌড়াতে না পা দুটোর আর কিছু থাকছে না, সত্যি কথা। আর দুদিন ধরে মাথার উপরে এমন ডাম করেছে যে সেই মাথা ব্যথা বোধহয় আমার আজ কয়েকদিন ধরে থেকেই যাবে, জানো তো। ওদেরকে চা বিস্কুট এগুলো দিয়ে আসলাম, এখন মোটামুটি 11টার কাছাকাছিই বাজে। বসিয়ে দিলাম আমি পরবর্তী রান্নার মধ্যে আজকে করব হাঁসের ডিমের কষা কষা করে ঝোল। না, খুব কষা আবার করা যাবে না, কারণ বরমশাইয়ের অবশ্য ঝোল বেশি লাগে। সেই জন্য আলু, ফুলকপি আর হাঁসের ডিম, এই 3টে জিনিস দিয়ে সুন্দর করে তার পছন্দের হাঁসের ডিমের ঝোল রান্না করছি। তো প্রথমেই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা সেইটা। তারপরে তার মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা, যেমন আদা, রসুন থেতো, তার সাথে একটু জিরে, একটু ধনে, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে মোটামুটি একটু ভাজাভাজি হয়ে ওঠার পর খানিকটা পেঁয়াজ ঘষা। এবার পেঁয়াজ ঘষাটা পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে এখানে দিয়েছিলাম না যে আদাটা, সেটা কিন্তু একটু মানে কষা কষা হবে। তারপরে সেই গন্ধটা চলে যাওয়ার পর পেঁয়াজটা দিতে হবে, নাহলে কিন্তু এই পেঁয়াজ ঘষাটা বা পেঁয়াজ বাটাটা পুড়ে উঠবে। অন্যান্য মশলাগুলো সুন্দর করে এর মধ্যে সাঁতলে উঠছে। আর তারপরে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো। এবার এটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ফুলকপিটা কিন্তু আমি আগে ভাজিনি, আজকে এর সাথে সাথেই ভাজলাম। আর একটু যেহেতু গায়ে লেগে ধরছিল, তাই হালকা একটুখানি জল দিয়ে নিয়েছিলাম যাতে পোড়া না লাগে। এবার ফুলকপিটা দিয়ে নিলাম। ফুলকপিটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কিন্তু সাঁতলাবো, নাহলে কিন্তু ফুলকপিটা গন্ধ ছাড়বে না বা গ্যাস হয়ে যাওয়ার একটা সমস্যা হয় অনেকের, সেটা হতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে গরম জল, আর সেদ্ধ করে আর ডিম আর আলু যেটা রেখেছি সেটাও। আজকে আমি ডিমগুলো ভাজিনি, কারণ আমার না আজকে ডিমটা ছাড়াতে গিয়ে মনে হলো ডিমগুলো হালির ডিম, কেমন যেন লবণ দিয়ে সেদ্ধ করার সত্ত্বেও তার মধ্যে থেকে গায়ে থেকে খোসাগুলো উঠে আসছে। এইভাবে আমি হাঁসের ডিম রান্না করি ফুলকপি আর আলু দিয়ে। যা চলো আজকের তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানিও। দেখতে থাক। আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত, কারণ মিস্ত্রি দাদারা যখনই লাঞ্চ করবে আমি ঠিক করেছি আমার বরকেও তখনই লাঞ্চটা দিয়ে দেবো, নাহলে কিন্তু ওর খেতে অনেক বেলা হয়ে যায়। এর আগের দিন যেদিন বাড়ি ছিল সেদিন দেখেছি। তাই জন্য আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম হচ্ছে। সবজি তো আগেই হয়ে গিয়েছিল, আর একটু তেতো করব, সেদ্ধ করব আজকে সেটা অবশ্য। তা দেখে নিলাম ভাতটা কিন্তু হয়েই গেছে। একটু শক্ত অবস্থায় না নামালে বাসমতি রাইস কিন্তু
একদম গলে যায়, সেই জন্য সেটা একটু কাঁচা অবস্থায় নামিয়ে নিলাম। এবার ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি ছাদে একটু কাজ দেখতে, কারণ এইখানে দেখো ছেলেটা কি সুন্দর করে সব যেভাবে যেভাবে ওদের সিস্টেম সেই সিস্টেমে সব করছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বিদ্যান পড়তে বসেছে, ওকে কাজ করাতে করাতে আমি নিজেও কাজ করি। রান্না করছিলাম, মিস্ত্রিদের পেছনে পেছনে দৌড়নো সবই আছে। ওকে এখন একটু বসেছি, এই যে দেখো চা নিয়ে আরেকবার মিস্ত্রি দাদাদের আরও একবার চা দিলাম। তাই জন্য ওকে বললাম যে আমি একটু চা খাই আর দেখি তোর কতটা হলো। ও বাবা দেখো না, এইভাবে শুয়ে শুয়ে প্রায় করছি, ওর নাকি কোমরে ব্যথা হয়ে গেছে, 7 বুড়ির 1 বুড়ি। এইখানে এখন বরমশাইকে একটু খেতে দিয়ে দিচ্ছি। সে এত তাড়া লাগালো বাবা, আর কিছুই দিতে পারলাম না। আবার মেয়েরও স্নান ধুতি হয়ে গেছে, ভাবলাম একবারে ওকেও খেতে দিয়ে দিই। আমি আর এখন খেতে পারবো না, অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে ওইদিকে কাজ দেখতে যাওয়ার জন্য। আর এখানে ও এত বকবক করছে আর ওই পাশে ভীষণ আওয়াজ হচ্ছিল, তাই ভয়েস ওভারই দিতে হলো সেটাকে বন্ধ করে। দোকানদার জিনিস পাঠাতে পারছে না, সবাই এভাবে বসে রয়েছে, কাজ বন্ধ। বিকেল গড়িয়ে যাচ্ছে, এখনও মাল এসে পৌঁছালো না সিমেন্টের দোকানে। কি হবে আজকে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এরকম একটা অন্ধকার নেমে আসবে আজকের দিনে ভাবা যায়নি। মানুষের একটা প্রত্যেকের সাথে ব্যালেন্স করে চলার জন্যই কিন্তু আমাদের জীবন সুস্থভাবে এগিয়ে যায়। ঠিক আজকে এখানে দোকানদার, বালি সিমেন্টের যে দোকানদার, সে তার মালটা পাঠালো না দেখেই দেখো কাজ কিন্তু থমকে গেল। সে কারণে ভাবলাম এটা কিন্তু একটা অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের কাছে, যে সময়ের জিনিস সময়ে করতে হবে, না হলেই। আর প্রত্যেকের সাথে প্রত্যেকে মালার মতন, মালায় যে পুঁথিগুলো পরপর গাঁথা থাকে ঠিক তেমনভাবেই গেঁথে চলে যেতে হবে, নাহলে কিন্তু কেউ একা কোনো কাজ কমপ্লিট করতে পারবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অবশ্য অনেকক্ষণ হয়েছে। মিস্ত্রি দাদারা কাজ আজকে কমপ্লিট করতে পারলোই না, 4 ভাগের 1 ভাগ এখনও বাকি রয়েছে। সন্ধ্যের ওপর হয়ে গেল, আমি 7 তাড়াতাড়ি সারা ঘর বাড়ি মুছে ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত সিঁড়ি সব একা হাতে এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আগে 7 তাড়াতাড়ি সন্ধে দিলাম, কারণ সন্ধে বসে গেছিলো, এরা তো অনেকটাই দেরি করে ফেললো। তারপরে ছাদের মধ্যে সব মাখামাখি করেছে, সেগুলোও সব পরিষ্কার করলো, মানে যাচ্ছা তাই অবস্থা হলো। যাই হোক, কাজ তো শেষ হলো না। যেটা ভেবেছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো। ওদের একার দোষ নয়, যে দোকান থেকে জিনিস আনা হয় তারাই দেরি করেছে, মানে দুজনের যোগফল হচ্ছে নিটফল 0, কমপ্লিট হলো না। মানে আবার এই হাঙ্গামাটা কালকে, তা আবার কাজটাও ধরো অর্ধেক হয়ে থেকে গেল। তার মানে কি, একটা কাজ যেটা কমপ্লিট হতো সেটা যদি আবার দ্বিতীয় দিন তুমি বাকি অংশটুকু করো, একটা গ্যাপ কিন্তু থেকে যায়। কন্টিনিউয়াস এই জিনিসগুলো করতে হয়, ছাদের ব্যাপার বিশেষ করে। সেটা হলো না, কিচ্ছু করারও নেই, উপায়ও নেই, যা হবে সেটাই মানতে হবে। এটা তো আর আমরা নিজেরা পারবো না করতে, আবার বালি সিমেন্টের দোকানদারও হতে পারবো না। সেটার জন্যই বললাম যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকের তরে কথাতেই আছে না, তাই মানে সকলের মেলবন্ধনে একটা যে কোনো জিনিস সম্পন্ন হয়। হ্যাঁ, ভীষণ এক্সস্টেড হয়ে আছি। সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে এই যে দেখো এখন বসেছি। বসে কোথায় আছো, আমি খেতেও ইচ্ছে করছে না, একটু চা নিয়েছি, মাথা ধরেছে। বরকেও একটু চা করে দিলাম, ওদেরকে আবার এখন সন্ধ্যাবেলার চা বিস্কুট করে দিলাম, ওরা খেয়ে দিয়ে তারপর যাই হোক আমার তো সন্ধ্যাবেলার ঘর দুয়ার হলো, ঠাকুর দেওয়া হলো, সন্ধ্যে দেওয়া হলো, এটুয়ে এখন এই যে আবার চা করলাম। বর স্নান করলো, চা খেলো, চার সাথে কিছুই আর সেরকম টা এখনও দিতে পারিনি। দেখি এখন কি করি, একটু খেতেও দিতে হবে, কারণ ও তো 1টার সময় খেয়েছে। আমি অবশ্য বিকেলবেলায় খেতে পারছি না, কাজের জন্যে হচ্ছে না। বিকেলবেলায় ভাত খেয়েছি, আমি আজকে মরবো, কারণ আমি বিকেলে ভাত খেলে আমার শরীর খুব খারাপ হয়, অভ্যেস নেই এখন আর বিকেলবেলায় বাড়ি ফিরে ভাত খাওয়ার। চাকরি করার সময় খেতাম, এখন আর হয় না সেটা।
যার ফলে এখন খুব শরীর খারাপ করে বিকেল মানে একটু বেলা করে ভাত খেলে। আর দিনে আমি একবারই ভাত খাই, মানে আর রাতেও তো রুটি খাই, সকালেও অন্য কিছু খাই। ফলে এই একবার ভাত সেটা যদি না খাই তাহলে টানতে পারবো না, কাজ তো করতে হবে, এনার্জিটা পাবো না। তা কিন্তু এইখানাকে যদি শ্যাম্পু করতে পারতাম খুব ভালো হতো। ভীষণ ধুলো, আঠা হয়ে আছে চুলটা মনে হচ্ছে। একে তো চারগাছা, কিন্তু এত রাতে না সাহস পেলাম না, আর বিছানায় পড়লে আমাকে আর দেখতে হবে না। একে দুধ বিস্কুট দিলাম, ও দুধ বিস্কুট খাচ্ছে, এখনও শেষ হয়নি। আর পড়াবো কি, কালকে পরীক্ষা আছে, কী যে হবে ভগবান জানে, আমার কিচ্ছু বলা নেই। কালকে অবশ্য ভাইভা আছে একটা। তা চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে নতুন একটি সকালে এবং নতুন আশা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।